শাকিব খানের কোনো অল্টারনেটিভ নেই এবং এই কান্না নিয়েই সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ দিচ্ছে। ভালো অভিনয় শিল্পী খুবই প্রয়োজন। বাজেটের একটা ব্যাপার থাকে, ফ্যাক্টর, একটা ভালো প্রডিউসারের একটা ব্যাপার থাকে। না, এরকম আমার কখনো মনে হয়নি। এই শিল্পীদের কিন্তু কখনো রাজনীতিতে আসা উচিত না। কিছুদিন আগে আমার একটা নাটক গেছে, ভালো থেকো মেঘ। তো একটা গান রিলিজ হয়েছে, আর একটা গান রিলিজ হবে। তো ওটা আমি একটু দেখতে আসছিলাম যে অনেক সময় তো আমরা নাটকের গান আসলে নাটকের মতো করে কাটি। তো নাটকের জন্যই আমার গানগুলো হয়, সেই আজ থেকে 24 বছর আগে থেকেই তাই করে এসেছি। তারপরেও মনে হচ্ছে একটু একবার দেখে দিই, যেহেতু নাটকের গানটা এখানে পূর্ণাঙ্গ রূপে যাবে। সো ওইটার কাজ করতে আমি এসেছিলাম গাংচিলের একটি প্যানেলে। না, এরকম আমার কখনো মনে হয়নি। কারণ এক নম্বর হলো যে আমার 23 সালে আমার ছবি গিয়েছিল, 24 সালে তো আমার কোনো ছবি যায়নি। তো 24 সালে আমাদের শুটিং হওয়ার কথা, যেটা নাকি এবার আমরা ভেবেছিলাম 25 সালের কোরবানি ঈদে আমরা আসবো। তো যেহেতু সব কিছু মিলিয়ে এটা হয়নি, তো আমি তো জানি যে আমার কোনো সিনেমা নেই এবং আমি ঘুরে ঘুরে সব ছবি দেখবো ঈদের দিন থেকে, এটা আমার মাথায় ছিল। এবং আসলে আমি সবসময় 15 সাল থেকে আমি রেগুলার সব ছবি দেখি। শাকিব খানের কোনো অল্টারনেটিভ নেই। শাকিব খান। এবং এখানে আমি দেখেছি বরবাদে সুন্দর একটা গল্প আছে। শাকিব খান হচ্ছে আমার দেশের, সবাই বলে মেগাস্টার, ইন্টারন্যাশনালি সবাই তাকে চেনে এবং খুব প্রাউড ফিল করি যে আমার দেশে একজন শাকিব খান আছেন। আমি আরিয়ান মির্জাকে দেখেছি এবং আমি একজন শক্তিমান অভিনয় শিল্পী শাকিব খানকে দেখতে পেয়েছি বরবাদে। এবং একদমই এন্টারটেনমেন্ট, কিন্তু অবশ্যই পেছনে একটা গল্প আছে, সুন্দর একটা গল্প। এবং আমি মুগ্ধ হয়েছি আরেকজনকে দেখে, সেটা হচ্ছে ইধিকা পাল। মানে আমার মনে হয়েছে এত বড় একজন অভিনয় শিল্পী ইধিকা পাল, তার চোখ মুখ মানে এক্সপ্রেশনের টসগুলো সব কিছু দুর্দান্ত সুন্দর ছিল। আমি অবশ্যই মেহেদী হাসান হৃদয়, তাকে অভিনন্দন। এবং তিনি অনেক লাকি, ভালো একজন প্রডিউসার পেয়েছেন। কারণ একজন ডিরেক্টরের যখন একটা ভালো প্রডিউসার পান, তখন তিনি মনের মতো করে কাজ করতে পারেন। তো সেই জায়গা থেকে উনি অবশ্যই লাকি। আর তারপর আমি বলবো জঙ্গলি তো জঙ্গলির মতোই। এখানে সিয়াম আছে, বুবলি আছে, দুজনেই আমার খুবই কাছের মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এবং জঙ্গলি আমি দেখেছিলাম প্রথম দিন, মানে ঈদের দিন। এবং দেখে আমি ভাবছিলাম যে আমি তো ইমোশনাল, আমি মনে হয় কাঁদছি। তো আমি আশেপাশে হল ভর্তি সবাইকে দেখলাম কাঁদছে এবং এই কান্না নিয়েই সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ দিচ্ছে। আমি ভাবলাম যে আমি এক্ষুনি বের হব, ওটাই ফার্স্ট শো ছিল ওদের ঈদের দিনের 4:30 শো। তা আমি ভাবলাম এখানে তো বাইরে ক্যামেরা থাকতে পারে, আমি একটু ঠিকঠাক হয়ে তারপর বের হব। আমি কিন্তু প্রায় 5-7 মিনিট বসেছিলাম, কিন্তু আমি ঠিক হতে পারছিলাম না। মানে এত ইমোশন আমার কাছে মনে হয়েছে। টেকনিক্যাল সাইড এসব কিছু আমি দেখবো না, কে অভিনয় করেছে এগুলো না। আমার কাছে মনে হয়েছে মানুষ, বাংলাদেশের মানুষ এখনও আবেগী, এখনও তারা ইমোশনাল, এখনও তারা সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প এবং গল্পটাকেই প্রাধান্য দেন। এবং বাবা মেয়ে, বাবা ছেলে, মা ছেলে, মানে এই যে সম্পর্কের এই ব্যাপারগুলা, এগুলোই আসলে টানে এখনও দর্শকদের। সো আমি বলবো যে সিয়াম এবং নৈরিতা যে অভিনয় করেছেন, শেষ পর্যন্ত যেভাবে টেনে নিয়ে গেছেন দর্শকদেরকে, এবং এখনও কিন্তু ছবিটা হাউসফুল যাচ্ছে, এটাই অনেক আনন্দের। দাগি আসলে শিয়াব সেন আমার খুবই পছন্দের একজন পরিচালক, অবভিয়াসলি। আমি তার ছুঁয়ে দিলে মন আমি 6 বার দেখেছিলাম, 6 বার। এবং ছুঁয়ে দিলে মনে যে গানটা হয়েছিল, ছুঁয়ে দিলে মন, সেই গানটা দেখে আমার মনে হয়েছিল যে আমার সিনেমায় এরকম একটা গান হবে যে গানটা সবাই গুনগুন করে গাবে। তারপরে কিন্তু আমার বিশ্বসুন্দরী তো তুই কি আমার হবি রে, যেটা নাকি সত্যিই সবাই গুনগুন করে গিয়েছে, হলে গিয়েও গিয়েছে। তো শিয়াব শাহিন তখন আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা মুভি, এত সুন্দর পাহাড়, এত সুন্দর সবুজ, তো আমার মনে হয়েছে যে আমি এরকম একটা গানের ছবি করব। তো সেই জায়গা থেকে শিয়াব শাহিন তো অনেক বছর গ্যাপ নিলেন, এর মধ্যে উনি একদমই পরীক্ষিত একজন পরিচালক। কারণ তিনি আমাদেরকে অনেক ভালো ভালো ওটিটিতে, অনেক ভালো ভালো ওয়েব সিরিজ, অনেক ভালো ভালো ওয়েব ফিল্ম দিয়েছেন। এবং তিনি সবসময় রোমান্টিক কাজগুলো খুবই ভালো করেন, সম্পর্কের কাজগুলো অসম্ভব ভালো করেন। তো সেই জায়গা থেকে তো অবশ্যই দাগি দেখতে গিয়েছি। তো দাগিতে গিয়ে দেখলাম গল্প খুব সুন্দর, অবশ্যই সবার অভিনয় চমৎকার, সবার অভিনয়। এবং নিশো আসলে প্রমাণিত যে নিশো অনেক ভালো অভিনয় করেন। আর আমি আসলে সিনেমা দেখতে গিয়ে কখনোই নেগেটিভ কিছু বলি না, এটা আমার একটা
কি বলে, আমি প্রমোশন করি, আমি প্রমোট করি, আমি সব ছবির ডিরেক্টরদেরকে প্রমোট করি, কারণ দর্শক যেন হলে এসে দেখে। সো আমার কাছে অবশ্যই মনে হচ্ছে গানটা খুব সুন্দর। তমা মির্জা খুবই ভালো অভিনয় করেছেন। গাজী রাকাতকে এই প্রথম আমার এত ভালো লেগেছে, এই প্রথম, একদম অনেস্টলি বলি। আর রাকাত ভাইকে ভালো লেগেছে, মিলি বাসার। তবে দাগিজ সিনেমার আমি রিপিট, যেই জিনিসটা চুম্বকের মতো আকর্ষণ করেছে আমাকে, সেটা হচ্ছে সুনেরা এবং নিশোর যে জায়গাটা, বেস্ট জায়গা। সুনেরা এবং নিশোর যে জায়গাটা একদম বেস্ট, মানে দাগি পুরো সিনেমার মধ্যে আমার কাছে এটা একটা বেস্ট জায়গা লেগেছে। আর একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে, যখন নিশো তার বাচ্চাটার কথা বলে একদম শেষে, ওখান থেকে যে সে যে চোখ থেকে যে পানিটা পড়ে, যে অ্যাক্টিংটা করেছে, ওটা আমার মনে অনেক দাগ ফেলেছে। মানে নিশো, ইধিকা, নৈরিতা, ও মা, এটা তো খুবই ভালো খবর, কারণ সবাই আমার ফেভারিট এবং সবাই অভিনয় শিল্পী। আমার কাছে সবসময় লাগে যে ভালো গল্পের সাথে ভালো অভিনয় শিল্পী খুবই প্রয়োজন। অভিনয় শিল্পী যদি সুন্দর করে তার অভিনয়টা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে তো আমরা কাঁদবো না। আমাদের নির্মাণ শৈলী যতই সুন্দর হোক, অভিনয় যদি ঠিকঠাক না হয়, তাহলে আসলে কোনো লাভ নাই। আসলে পুরোটা জিনিস আসলে মালাগাথা। যেমন একটা গল্পের সাথে নির্মাণ শৈলী, অভিনয়, ইন্টেরিয়র, তারপর আর্ট ডিরেকশন, তারপর আশেপাশে যারা আছে, গান, এডিটিং, সব কিছু, এবং ফটোগ্রাফি, কালার, সব কিছুই আসলে প্রয়োজন ঠিকঠাক। কাকে পেতে পারি এটা এখনো কিছুই বলবো না, সেটা আসলে আমার শুটিংয়ের পরে মানুষ জানবে। যেভাবে আমার প্রহেলিকাতে কেউ একটা শটও দেখতে পায়নি, এরকম করেই কাজটা করতে চাই। তবে আমার গল্পটা অবশ্যই একটা লাভ স্টোরি। এটা অনেকে হয়তো বলবে যে আমি তো অনেক নাটক দেখেছি আমার লাভ স্টোরি, কিন্তু আমি চাই আমার নাটক অনেক লাভ স্টোরি দর্শক যদি দেখেও থাকে, আমি চাই যে সিনেমা তো থেকে যায়, সিনেমা মানুষের মনে দাগ কাটে। তো আমি চাই যে সিনেমাতে আমি একটা লাভ স্টোরি একটা রেখে যেতে চাই আমার দর্শকদের জন্য। তবে আমি যেটাতে শুটিংয়ে যাব, সেটার নাম হচ্ছে সখা সোলমেট। এটার স্ক্রিপ্ট লিখেছেন হলো গিয়ে রায়হান খান। যেমন ধরেন ব্যাটে বলে হচ্ছে না এরকম না, আমি তো ট্রাই করিনি। যেমন আমি তার সাথে একবার বসেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে একটা সুন্দর রোম্যান্টিক গল্প, সেই গল্পটা তো আমাকে পেতে হবে। আর তিনি তো অনেক বিজি, মানে তার তো সব শিডিউল করা থাকে। কিন্তু এখন আমার এই জায়গায় এসে মনে হয়েছে যে তাকে আসলে পেতে হলে অনেক বাজেটের একটা ব্যাপার থাকে, ফ্যাক্টর, একটা ভালো প্রডিউসারের একটা ব্যাপার থাকে। কারণ আমি তো কখনোই প্রডিউসার না, আর আমার কোনো ক্ষমতাই নেই যে আমি তাকে নিয়ে একটা কাজ করব। তা আমি যেহেতু প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট, সো সেরকম একজন প্রডিউসার পেতে হবে। তারপর তার গল্পটা ভালো লাগতে হবে, এবং আমাকেও যোগ্য হতে হবে যে আমি কি যোগ্য কিনা তাকে নিয়ে কাজ করার। এই যে আমার 4 তারিখ থেকে শুটিং, আমার কিন্তু বুক এখনই ধুপধুপ করছে, মনে হচ্ছে আমি মনে হয় কিছুই পারি না, আমি মনে হয় সব ভুলে যাচ্ছি, এরকম। জানি না এটা কেন, হয়তো এটা এখন হয়তো মনে হয় যে জায়গাটাকে ধরে রেখেছি, বা আমার দর্শক যে জায়গাটা আমাকে ভাবেন বা যেরকম আমাকে ভালোবাসেন, আমার হয়তো সব সময় যে কোনো কাজের সামনেই আমার মনে হয় যে আমি এটাকে আমার আরও বেটার কিছু করতে হবে, আরও ভালো কিছু করতে হবে। যদি দর্শক বলে যে না, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, সো আমার ওই জিনিসটা সবসময় কাজ করে। আমি আসলে এত কিছু বলবো না। আমি 1 নম্বর রাজনীতি আমি পছন্দ করি না। আমাকে কেউ কখনোই কোনোদিন কোনো রাজনীতিতে দেখেনি, আমার ইচ্ছাও নেই। আমার কাছে মনে হয় যে আমি আমার যে দেশে বসবাস করি, সেই দেশে যিনি যিনি চালাবেন দেশ, তিনি আমি তার, এটা হলো 1। আর 2 নম্বর হলো রাজনীতি সচেতনতা। ঠিক আছে, প্রত্যেকটা শিল্পীর রাজনীতি সচেতন, সেটা ঠিক আছে। প্রত্যেকটা মানুষের রাজনীতি সচেতনতা, সেটা ঠিক আছে। কিন্তু শিল্পী বলেন, যেমন শিল্পীর মধ্যে কিন্তু সবাই পড়ে, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, গায়িকা, ডিরেক্টর, রাইটার, সব কিছুই কিন্তু শিল্পী। এই শিল্পীদের কিন্তু কখনো রাজনীতিতে আসা উচিত না, এটা আমি মনে করি। আমি জানি না, আমার কাছে মনে হয় যে গল্পের প্রয়োজন, আমার যাকে প্রয়োজন তাকে নিয়ে আমি কাজ করব। আর আমি আসলে ওরকম করে অত কিছু ভাবি না, কারণ আমি খুব লিমিটেড মানুষকে নিয়ে কাজ করি। সো আমার মাথার মধ্যে আসলে এত কিছু ভাবনা চিন্তা না। আমার ওই এক কথাই শেষ, রাজনীতি সচেতনতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের ভেতরে, কিন্তু শিল্পীদের কখনোই রাজনীতি, একদম স্ট্রেট রাজনীতি করা ঠিক না। কারণ তারা দেশের সবার, তারা জনগণের, তারা দর্শকের, তারা সবার। সো স্পেসিফিক ওয়েতে কারোর
একদমই স্পেসিফিক করে কারোরই শিল্পীদের রাজনীতি করা ঠিক না, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। নতুন কি খবর দিব ওরকম কিছু না, সেটা হচ্ছে যে সিনেমাতে শুটিংয়ে যাব এবছর যদি সব ঠিক থাকে। আর এবার আমার ঈদের কিছু কাজ আছে সামনে, ঈদের কিছু কাজ করব। আর ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের জন্য সব রেডি হয়েছে, তৈরি হচ্ছি। তবে আমি অত মেধাবী ডিরেক্টর না, আমি একসাথে অনেক কিছু পারি না। যেমন আমি রায়হান খানকে নিয়ে খুবই মুগ্ধ, যে রায়হান খান ভাই একটা জিনিয়াস, একটা ট্যালেন্টেড। কেন? সে একদিকে সে ওয়েব ফিল্ম করছে, একদিকে ওয়েব সিরিজ করছে, একদিকে সিনেমা করছে, মানে অসম্ভব ট্যালেন্টেড একজন ডিরেক্টর। কিন্তু আমি অত ট্যালেন্টেড না, কিন্তু আমি পরিশ্রমী, আর আমি একসাথে এত কিছু পারি না। আমি যেমন ধরেন, আমি যখন 22 সাল থেকে ঠিক করেছিলাম প্রহেলিকা করব, আমি তো 22 সাল পুরা, 23 সাল পুরা, একদম রিলিজ টিলিজ সহ একদম প্রহেলিকার মধ্যেই ছিলাম। আমি যখন 24 সালে এসে ভাবলাম এখন কিছু নাটক করব, করলাম। তারপর যখন ভাবলাম যে আমি বছরের শেষে সিনেমায় যাবো, আমি কিন্তু ওই সিনেমার মধ্যেই আছি এখনও। আমি কিন্তু ওরকম করে কাজ করিনি, ঈদের সময় 4টা কাজ করলাম এই। কিন্তু হয়তো সামনের মাসে আমার আরও 3টা কাজের শুটিং হবে। অনেক দিন পর আমি একটা জুটি নিয়ে কাজ করব, সবাই অনেকেই করেছে, বাট আমি করবো, এই জন্য আমার একটা ভালো লাগা কাজ করছে, যে জানি না কতটুকু কী করতে পারবো। সেটা হচ্ছে নিলয় এবং হিমি, এদেরকে নিয়ে একটা কাজ করার ইচ্ছা। অবশ্যই আমার দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা আমার জন্য আমাকে প্রার্থনায় রাখবেন যেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে পারি, এবং আপনাদের ভালোবাসা নিয়ে যেন আরও সামনে এগোতে পারি। অনেক অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, সিনেমা যখন আসবেন সবাই মিলে হলে যাবেন, শুধু ঈদ না, যে কোনো সময়, বছরের যে কোনো সময় যখন নতুন সিনেমা আসবে তখন হলে গিয়ে দেখবেন, নাটক দেখবেন, চেষ্টা করবেন। কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। আপনারা যখন হলে যাবেন তখন প্রডিউসাররা খুশি হবে, তারা অর্থলগ্নি করবেন, এবং ডিরেক্টররা অনেক উৎসাহিত বোধ করবে যে তাদের হল ভর্তি দর্শক। ভালো থাকবেন।